ভাই রন, বলছি তোমার দাদা ভাই কখন ফিরবে কিছু কি জানতে পারলে? বাবা মা, ঘটক দিদির তো দাদা ভাইয়ের জন্য একেবারে তর্স হয়েছে না গো। আচ্ছা ঠিক আছে, এরকম বছরকার দিনে সবারই ইচ্ছে করে সবার মনের মানুষের পাশে থাকতে। ওর ইচ্ছে করছে, তার জন্য তোরা তো বাঁকামো কিসের? সব শুরু হয়েছে ঠাকুর মশাই? হ্যাঁ বলেন, সব ঠিকঠাক আছে তো? হ্যাঁ হ্যাঁ সব ঠিকঠাক আছে। আর এই পুজোর যে হোতা, সে সবকিছু আয়োজন করেছে ঠিক করে? একেবারে খুব সুন্দর করেছে। বাহ, কি সুন্দর সাজিয়েছে বল। হ্যাঁ সবকিছু কি ঠাকুর মশাই বলুন, কি সুন্দর সাজিয়েছে, ব্যবস্থা করেছে। আপনার বৌমা তো সাক্ষাৎ লক্ষ্মী। তুমি সুখী হও মা। এই নিন ঠাকুর মশাই, দেখে নিন। আচ্ছা আচ্ছা। সুখী তো তুমি হবে না ঘটক দিদি, তোমার সুখের তো আমি 106 করে দিয়েছি। দুটো পদ্ম, হুস ফুস লবেন জুস। এ কি, এখানে তো 106টা পদ্ম দেখছি। একশো 8টা তো পদ্ম লাগবে। মানে ঘটক দিদি, তুমি গুনে রেখেছিলে না ফুলগুলো? হ্যাঁ, জলসা শুরু হওয়ার আগেই সব ফুল কুলে রেখেছিলাম। আরে এখানে 106টা পদ্মই আছে, আমি তো সেটা গুনেই বলছি। ঠাকুরমশাই, আপনি আরেকবার ঠিক করে দেখুন, ওখানে তো 108টাই থাকার কথা। আমি তো আম্মিকেও বললাম। হ্যাঁ, তুই তো বলেছিলি আমাকে। 108টা পদ্ম না হলে তো সন্ধি পুজো হবে না। কি করলে ঘটক দিদি? হ্যাঁ, এই প্রথমবার বাড়িতে দুর্গাপুজো, আর কি অমঙ্গল ঘটে গেল। এরকমই একটা কিছু অঘটন এই মেয়েটা ঘটাবে আমি খুব ভালো করেই জানতাম। ঘটক দিদি এই বাড়ি ছেড়ে চলে যাবে, অথচ আমাদের মল্লিক বাড়ির কোনো ক্ষতি করে যাবে না। তা কি হয় বলো? দেখো দাদা কাকে পুজোর হোতা করেছে, দেখো বড় বৌদি দেখো। আমি তো বলেইছিলাম আমি বাড়ির ব্র্যান্ড নিউ বউ, পুজোর সব দায়িত্ব আমাকে দেওয়া হোক, কিন্তু কেউ তো কিছুই শুনলো না। এবার নাও, এই যে অমঙ্গল হবে এর দায়টা তো আমার ঘাড়ে এসে পড়বে। তুমি এত রাতে ফুল কোথায় পাবে, তাও আবার পদ্ম ফুল? ফুল তো চাই, পদ্ম ফুলই চাই। এই তাকাও তাকাও তাকাও, সবাই এইদিকে তাকাও। ঘটক দিদি নেই। কি হবে? কোথায় গেল ঘটক দিদি? দোকান তো সত্যি সব বন্ধ। ধুর বাবা, শহরের মাঝখান থেকে লাভটা কি হলো? ঠাকুর, তোমার পুজোর উপায় তুমি ঠিক বের করে দেবে, আমি জানি ঠাকুর। দুটো পদ্ম আমায় যে করে হোক পাইয়ে দাও ঠাকুর। মল্লিক বাড়ি থেকে চলে যাওয়ার আগে ঘটক দিদির নামটা যেন না ডুবে মা। তুমি দেখো, তুমি ভরসা। প্রথমে ফুল গেল, এখন ফুল বউটাই চলে গেল। কোথায় হারিয়ে গেল কে জানে। ঘটক দিদি আবার ফুল আনতে চলে যায়নি তো? না অর্পিতা, এক মিনিট, আমি বলছিলাম কি বৌদি, যদি ধরেও নি যে ও ফুল আনতে গেছে, কিন্তু এত রাত্রিরে তো কোনো দোকান খোলা থাকবে না, ফুল আনবে কোথা থেকে? তোমরা কি করে এত নিশ্চিন্ত হয়ে বলছো বলো তো যে ওই মেয়ে ফুলই আনতে গেছে? না, আমার তো মনে হচ্ছে অন্য কিছু। আমার মনে হয় ঘটক দিদি বোধহয় ভয় পালিয়েছে, মানে ভেগেছে। মা, তুমি যে কি বলো না, এরকম একটা সিচুয়েশন তুমি আরো ভয় দেখাচ্ছ। আমার তো মনে হয় এই মুহূর্তে আমাদের বৌদিদিকে খুঁজতে যাওয়া উচিত। হ্যাঁ, এই প্রথম কাজু একটা কাজের কথা বলেছে। বলছি মেচকা, চলো চলো সবাই মিলে খুঁজতে যাই, নালে হবে না। আমি বলি কি যে সন্ধি পুজোর জন্য তো সময় আছে এখনো, তোমরা যাও না, আর সাবধানে যাও। হ্যাঁ, ওকে যেভাবেই হোক খুঁজে নিয়ে এসো। হ্যাঁ হ্যাঁ, বরং আমরা ছেলেরা যাচ্ছি। হ্যাঁ,
পুরোহিত মশাই আপনি একটু অপেক্ষা করুন, কেমন? না না বর্দা, আমি বলছিলাম কি সবাই মিলে বাইরে গিয়ে কোনো লাভ নেই, তোমরা কয়েকজন এখানে থাকো, আমি জামাইকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ আসছি বৌদি, চিন্তা করো না, চলো চলো চলো। এই প্রথমবার বাড়িতে পুজো হচ্ছে, একটা খুঁত হয়ে গেল। আর সন্ধি পূজার তো কয়েক মিনিট বাকি, পুজো তো হবে বলে মনে হচ্ছে না। অষ্টমীর পুজোতে এত বড় বাধা, মা রুষ্ট না হয়। না না ঠাকুর মশাই এই কথা বলবেন না, মা আমাদের জগৎ জননী, উনি বোঝেন বাড়িতে পুজো হলে মাঝে মাঝে এরকম ঝঞ্ঝাট হয়। আচ্ছা একটা অনুরোধ করব, আমি বলছি মানে পদ্মর বদলে অন্য কোনো ফুল দিয়ে পুজোটা কি হতে পারে না? না না দাদা, এটা তুমি কি বলছো বলো তো? সন্ধি পুজো পদ্ম ফুল ছাড়া হয় না, তাই না ঠাকুর মশাই? তাছাড়া এরকম খুঁতের পুজো কি বাড়িতে করা উচিত বলো তো? মল্লিক বাড়ির একটা মঙ্গল অমঙ্গল বলে কথা নেই। বড় বৌদি কি বলো? বড় বৌদি, দাদা বলছিলাম যে সব জায়গায় তো খুঁজে দেখলাম। হ্যাঁ হ্যাঁ, পদ্মগুলো পাইনি আর ঘটক দিদিকেও পাইনি। তাহলে তাহলে কি আমার বাড়ির পুজোটা আবার হবে না গো? আরে আমি ঘটক দিদি। যাবেন না ঠাকুর মশাই? আমি দুটো পদ্ম নিয়ে এসেছি, মায়ের পুজো হবে। পুরোহিত মশাই, ঘটক দিদি তুমি পদ্ম পেলে কোথা থেকে? বাবা বাবা বাবা, এ কি সাংঘাতিক মেয়ে গো! হ্যাঁ গো ঘটক দিদি, তোমার সারা গায়ে কচুরি পানা, তুমি রাত্রে বেলা একা একা ডুবাখানায় ডুব দিয়ে দিলে? কি সাহস! বাপরে বাপ! হ্যাঁ রে মা, এই পরিবারের মঙ্গলের জন্য তুই এত রাতে পুকুরে নেমেছিলিস? আর তো কিছু উপায় ছিল না বাবা। পুরোহিত মশাই, এই নিন, এটা ধরুন, পুজো শুরু করুন আপনি। আসলে আমি চারিদিকে গিয়ে পদ্ম ফুল খুঁজছিলাম, কিন্তু কোনো দোকান খোলা ছিল না, তাই তো আমি বাধ্য হয়ে এদিক ওদিক খোঁজাখুঁজি করতে শুরু করলাম। কিন্তু তাই বলে এত রাতে একলা এরকম ভাবে পুকুরে নেমে যাবি? হ্যাঁ, যদি তোর কোনো বিপদ হতো? কি আর বিপদ হতো বলো? আর সবচেয়ে বড় বিপদ হতো যদি আমরা পদ্ম ফুলটা না পেতাম। 108টা পদ্ম ফুল ছাড়া তো পুজোটাই সম্পন্ন হতো না। আর তুমি তো স্বপ্ন পেয়েছিলে যে এই বছর থেকে মল্লিক বাড়িতে মায়ের পুজো হবে, আর সেই পুজোর সব দায়িত্ব তুমি আমাকে বিশ্বাস করে দিয়েছো। আর আমি সেখানে সব দায়িত্ব নিয়ে পুজোতে কি করে খুদ রাখি বলো? কি বলো তো, মা দুর্গা তো নিজের পুজোর ব্যবস্থা নিজেই করে রেখেছিলেন। ফুলগুলো তো ফুটেই ছিল, খুঁজতে খুঁজতে আমার চোখ গিয়ে ওখানেই আটকালো। ও দিদি, তুমি সাঁতার জানো? না কাজু, সাঁতার তো জানি না। এই তোর সাহস তো বড় কম নয়, তো কাউকে সঙ্গে নিয়ে গেলি না কেন? কি করব বলো ঠাম্মি, তাড়াহুড়োতে তখন একদম মনে ছিল না। ঘটক দিদি, তুমি ভালো কাজ করো, আমি মানলাম, কিন্তু মাঝে মাঝে না তুমি ভীষণ চিন্তায় ফেলে দাও। আজকে যদি তোমার কিছু হতো তাহলে আমার ছেলে বুম্বাকে আমি কি কৈফিয়ত দিতাম বলো তো? না না কাকিমা, আসলে ওই পুকুরের ধারে একজনকে আমি পেয়েছিলাম, উনি বললেন যে পুকুরটা বেশি গভীর নয়, আর তাছাড়া আমাকে তো ফুলগুলো আনতেই হতো, কিন্তু পুকুরটাতে খুব বেশি কচুরি পানা। এরপর না যদি এইভাবে যাস তাহলে কান দুটো ধরে মুড়ে দেবো।
দিদি, তুমি সাঁতার কাটতে জানো না, সেই। পা পাওয়ার ভরসায় তুমি নেমে গেলে? এত বড় রিস্ক কেউ নেয়? এই ঘটক দিদি, আর কোনোদিনও এরকম করবি না, হ্যাঁ? বলে দিলাম কিন্তু। এই বাবার কথা মনে রাখবি। আর তো কোনোদিন এরকম সুযোগও আসবে না বাবা। আমি তো দশমীর পর এই বাড়ি থেকে চলেই যাব। কিন্তু সবচেয়ে বড় ভয় কি ছিল বলো তো? ষষ্ঠীর দিন তো মায়ের কাছে আমি শপথ করেছিলাম যাতে পুজোতে কোনো ভুল ত্রুটি না হয়। তাই জন্য মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, যেন ওই সন্ধি পুজোটা সুষ্ঠুভাবে হয়। দেখলে বাবা, হ্যাঁ, ওই হিরে আর কাচের তফাৎটা কি? দুদিন পর মেয়েটা চলে যাবে, সেটা জেনেও এই বাড়ির পুজোর জন্য ওর কি আকুলতা দেখলে। সাঁতার না জেনেও পুকুরে নেমে গেল পদ্ম আনবার জন্য। ভাবতে পারছো? সবই তো এই বাড়ির জন্য নাকি? এই যে শিউলি না বিউলি, হ্যাঁ, তাকে ছেলের বউ বলে বলে খুব তো মাথায় তুলেছিলে, হ্যাঁ? এবার দেখো, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি বাবা, এই মেয়েটিকে যদি মাথা থেকে না নামাও, এই বাড়ি থেকে দূর না করো, ওই তোমাকে একদিন বিপদে ফেলবে, তখন দেখবে। ভালো চাও তো আমার উপদেশটা শোনো। তোমার ওই আদরের ঠাকুরজির যে কানে কানে ফুসপন্তর, ওটা শোনা বন্ধ করো, কেমন? বড় বৌদি, উমা, ঠাকুরজির দোষ দিচ্ছ কেন? আমার কি নিজের কোনো বুদ্ধি নেই নাকি? ওটা আমার বোন, হ্যাঁ, মানে তোমার চেয়ে ওকে আমি অনেক আগে থেকে চিনি এবং ভালো করে চিনি। ওর হচ্ছে বদ বুদ্ধি আর তোমার শুধু বুদ্ধি। আচ্ছা ঠিক আছে ঘটক দিদি, অনেক হয়েছে, এবার ঠান্ডা লেগে যাবে, যাও গিয়ে শাড়িটা বদলে এসো, যাও। আরে না না, কিচ্ছু হবে না, শুকিয়ে যাবে এক্ষুনি। আর এমনি তো এটা অষ্টমীর স্পেশাল কচুরি পানা শাড়ি, এতে তো মায়ের আশীর্বাদও আছে, আর সব জ্বর সর্দি কাশি ছুটে পালাবে। উকিলবাবুর দেওয়া শাড়িটা পরলাম, আর উনি দেখলেন না, তার আগেই খুলে ফেলবো। আমার মন বলছে উনি আজ ঠিক আসবেন। তুমি শাড়িটা চেঞ্জ করবে না? হ্যাঁ করবো তো। আমার মনে হয় আমি বুঝতে পারছি তুমি এই শাড়িটা চেঞ্জ কেন করছো না। কারণ কাব্যবাবু দিয়েছে এই শাড়িটা, তাই তো? তাই ওনাকে না দেখিয়ে। না না না, তেমন কিছু না, এখানে তো সব হয়েই গেছে, এবারে গিয়ে আমি বদলে নেব। সবাই শুতে চলে গেছে, চলো এবার একটু রেস্ট নিয়ে নাও। তুমি যাও, আমি এখানটা একটু গোছগাছ করেই যাচ্ছি। আচ্ছা। এই ভিজে শাড়িটা পরে থেকে সত্যি মনে হয় ঠান্ডা লেগে গেল। রাত তো ভোর হতে চললো, উকিলবাবু বোধহয় আজ আর আসবেন না। দেখলে তো ঠাকুর,
দিতি ঘটকের মনের ইচ্ছে কখনোই পূরণ হয় না। অষ্টমীর সাজটা তো ওনাকে দেখানোই হলো না। কি বাড়িতে পুজো হচ্ছে বলে দরজাটা এইভাবে খুলে সবাই শুয়ে পড়েছে? অদ্ভুত। আপনি কি সত্যি এসেছেন নাকি আমি স্বপ্ন দেখছি কাব্বু বাবু? আপনার গালের দাড়িগুলো কেমন খচখচ করছে, আপনি কাটিয়ে ফেলুন তো। সেটাই, আপনার হাতে যখন খচখচ করছে তখন কাটতে হবেই। কথা বলছে তার মানে তো স্বপ্ন নয়, এ তো আসল উকিল বাবু। কি ব্যাপার, আপনি কাকিমার বাবার মতন আমাকে কিছু খালি বাজে কথা বলে? আপনার হাতটা ওখানে আগুনে লেগে যাচ্ছিল, তাই সরাতে গিয়েছিলাম। সব বাজে কথা। তো এক মিনিট, আপনি ঠাকুর এখানে কেন ঘুরছেন? ঘরে যাননি কেন? বারে অষ্টমীর দিন আপনার দেওয়া শাড়িটা পরলাম আপনাকে দেখাবো বলে, আর আপনি বন্ধুর বাড়ি। ইয়ে মানে শাড়িটা তাই ছাড়তে পারিনি। আমি অপেক্ষা করছিলাম যে আপনি কখন আসবেন। ইস, এটা কি বলে ফেললাম আমি। না না, এখানে আর থাকা যাবে না। দিদি কি বলে গেলেন? আমার দেওয়া শাড়ি পরে আমায় দেখাবেন বলে এত রাত অবধি জেগে আছে? কাল ভেজা কাপড়ে থেকে ঠান্ডাটা লেগে গেছে মনে হচ্ছে, কেমন তো জ্বর জ্বর লাগছে। নবমীর পুজোর এত কাজ, এখন এসব কাউকে টের পেতে দেওয়া যাবে না। আরে ঘটক দিদি, ভিজে কাপড়ে কচুরিপানা মেখে বসেছিলি, ঠান্ডা লাগেনি তো? আরে শরীর খারাপ হচ্ছে নাকি? না না ঠাম্মি, আমি ঠিক আছি। আচ্ছা আচ্ছা মা। মিথ্যে বললাম ঠাকুর, দোষ নিও না। এই বাড়ির মানুষগুলোর আদর ভালোবাসা যত্নে অভ্যেস হয়ে যাচ্ছে। এর থেকে তো নিজেকে সরিয়ে নেওয়াটাই ভালো, তাই না? আর তো মোটে একটা দিন, তারপর আবার আরামবাগ। বাবা টাকা দাও। কি বল দেখি, পুজোর দিন টাকা চাইছিস? হ্যাঁ কি বলবো শোন, পুজোর দিন টাকা চাইলে না মা লক্ষ্মী মা দুর্গা সবাই খুব রাগ করেন।
আচ্ছা বাবু, আমার একটা কথা বলো তো, এই যে 4 দিন ধরে পুজো হচ্ছে, এত আয়োজন, এত লোকজন আসছে, এত খাওয়া দাওয়া হচ্ছে, খরচা হচ্ছে না? তাহলে আমরা যদি একটু মাটন খেতে চাই, টাকা দেবে না কেন? আমি একটু কারেন্ট রেট গুলো বলে দিই। হ্যাঁ, মানে রেয়াজি হলে পার কিলো 800 টাকা। আর তা না আসুন না, আমার এমনি বুকে ব্যথা শুরু হয়েছে। শোন, পাঠা খেলে না কোলেস্টেরল হয়, হ্যাঁ শরীরের পক্ষে খুব খারাপ। তাই আমরা না বুঝলে পাঠাকে টাটা জানাই। আমার কথা শোনো, পাঠাকে টাটা জানিয়ে মুরগি রান্না আর সঙ্গে চারা মাছ। আমি মুরগি আর চারা মাছ খাবো না, আমি আজকে পাঠার মাংসই খাবো। আমার সাথে কে কে আছো? কে কে পাঠা চায়? বলো বলো, তুমি কি বলো তো বুবলি, বলো। নবমীতে তো পাঠা খাওয়ারই নিয়ম। না 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 না, শরীরের ক্ষতি হবে, প্লাস এত টাকা খরচা, আমি মাংসের টাকা কিছুতেই দেবো না। না বাবা, আপনাকে একটা কথা বলতে চাই, মানে কিছু মনে করবেন না। আমি কিন্তু সামান্য বোনলেস চিলি চিকেন খেতে চেয়েছিলাম, সেটা কুণাল এনে দেয়নি, পুরো টাকাটাই ঝেড়ে দিয়েছে। তাই বলছি আজকে আমি পাঠার মাংস খাবই। সেটা যদি না হয় তাহলে কিন্তু আমি সবাইকে বলে দিতে বাধ্য হব যে আপনি যেই গ্লাসে ঢুকুঢুকু করেছিলেন সেই গ্লাসেই মাও ঢুকুঢুকু করেছিল এবং মা ঢুকুঢুকু করে ঢুকুঢুকু হয়ে গেছিল। এটা করা ছাড়া আমার কাছে আর কোনো উপায় থাকবে না। ছোটকা, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছো, সত্যিই তো। নবমীর দিন একটু পাঁঠার মাংস না হলে হয়? হ্যাঁ, তুমি একটা কাজ করো। হ্যাঁ, তুমি যেটা করবে বলছিলে সেটা করে দাও। করে দেবো? হ্যাঁ, বলে একটু ধরো, আশীর্বাদ করো। ছি 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 ছি, তুই আমার ভাই? হ্যাঁ, দাদাকে ব্ল্যাকমেল করছিস? সব শোধ আমি তুলবো। হ্যাঁ, দেখবো এরপরে বাড়িতে জল তরঙ্গের আসর কে বসতে দেয়। না ঠিক আছে, আমি 1 কিলোর দাম দেবো। তাতে বুকে আমার খুব ব্যথা হবে, তা বুকে পাথর চেপেই দেবো। বাদ বাকি যে টাকাটা লাগবে সেইটা সবাই মিলে চাঁদা তুলে সংগ্রহ করো, কেমন? বাবা রাজি হয়েছে, পাঠার মাংসের দাম দিতে। কিন্তু একটা খারাপ খবরও আছে, বাবা বলেছে শুধুমাত্র 1 কিলোর দাম দেবে। ঠিক আছে, যা দেবে তাই নিয়ে নেবো, বাকিটা আমি দিয়ে দেবো। আটশো বলেছি, 800 ধরো, গুনে দাও। 800ই আছে। বলছি, আপনি মাংসটা রান্না করবেন? হ্যাঁ, উকিল বাবু মাংস রান্না করবে, কিন্তু একটা ব্যাপার আছে। সেটা হলো এই নবমীর দিন মাংস রান্না হয় ঠিকই, কিন্তু ছেলেরা যেহেতু আমিষ খায় তাই মেয়েরা নিরামিষ খাবে। এটা একদম আমাদের বাড়ির নিয়ম। বড় বৌদি ঠিক বলেছে। বুবা শোন না, ইস, কালকের পরই তো চলে যাব। আজকে না খাওয়া হলে তো আর কোনো দিনও উকিলবাবুর হাতের মাংস খাওয়াই হবে না। যাকগে, হবে না তো হবে না। এই মানুষটাকে এই বাড়ির সবাইকে আর কখনো দেখতে পাবো নাকি তাই জানি না। মাংস খাওয়া তো কোন ছাড়। বলছি, আপনার মন খারাপ হয়ে গেল নাকি? হ্যাঁ, না না, মন খারাপ কেন হবে বলুন তো আপনি? এই যে দুজনে মিলে গুজুর গুজুর ফুসুর ফুসুর করলে চলবে? ঠাকুরের ওখানে অনেক কাজ, চলো কাজগুলো তো করতে হবে ঘটক দিদি, তাই না? তুই দাঁড়িয়ে রয়েছিস কেন? এত ভালো হচ্ছে, মাংস পাওয়া যাবে। কি অলক্ষণে মেয়ে! ওরে বাপরে বাপ, ছেলেটা বেরোতে যাচ্ছে আর হাত করে বাধার সৃষ্টি করলে একবারে। আরে আরে, বসে যাও না সবাই। আপনি তো হাঁটছেন কেন?
আপনার কি ঠান্ডা লেগেছে নাকি? কাল রাত্রিরে একা একা পুকুরে নেমেছিল। কি? পদ্ম ফুল আনবে বলে। বাড়িতে পুজোর জন্য 2টো পদ্ম ফুল কম পড়েছিল তাই। মানে আমি একদিন বাড়িতে নেই, পৃথিবীর যত অঘটন আছে সব ঘটিয়ে ফেললেন? হ্যাঁ দাদা ভাই, তুই কি অঘটনের কথা বলছিস? কালকে কত বড় অঘটন থেকে ঘটক দিদি বাঁচিয়েছে বলতো, নয়তো তো পুজোই হতো না। না না না, এনাকে একা ছাড়া যাবে না, চোখের আড়াল তো করাই যাবে না। এক রাতে বাড়িতে নেই, পুকুরে নেমে পদ্ম ফুল তুলে সারা রাতে ভেজা শাড়িতে বসে আছে, আমাকে দেখাবে বলে। কি রে দাদা ভাই, কি দেখবি? কি বললে তুমি? সারা রাত জেগে বসেছিল? এই কেন? আমি তো তোমার আসল বউ। শিউলি, চলো আমরা তোমায় দেখাচ্ছি, চলো। ওই দেখি টেম্পারেচার দেখো। টেম্পারেচার দেখ দেখ। গা তো ছ্যাকছ্যাক করছে। হ্যাঁ, ঘরে আসুন, আমি ব্যবস্থা করছি। আমি ওষুধ খাওয়ানোর কথা বলছিলাম। তুমি কি দেখছো? এই ধরো, গিয়ে লাইন দাও মাটনের দোকানে। আর আপনি দাঁড়িয়ে আছেন কেন? ঘরে আসুন, ওষুধ খাওয়াবো। ঘটক দিদি, দাঁড়িয়ে আছো কেন? যাও, দাদা ভাই ওষুধ খাওয়াবে। যাও যাও যাও, যাও না, যাও না, যাও। এই ওষুধ খাওয়ার চক্করে আর মটনটাই খাওয়া হচ্ছিল না। যাই তাড়াতাড়ি। আপনাকে এখন ওষুধ দিয়ে দেবো, চুপচাপ ঘরে বসে থাকবেন। ওষুধটা খেয়ে তারপর যত নাচানাচি করার সেটা করবেন, বুঝতে পারলেন? হ্যাঁ। আরে না কাব্যু বাবু, আমার ঘরে বসে থাকলে হবে না। নবমীর পুজোর কত কাজ বাকি বলুন তো। এক মিনিট। আপনাকে দাঁড়াতে বললাম না? আপনি আমার ফোন কোথায় যাচ্ছেন? হ্যাঁ, যান গিয়ে বসুন। বসুন চুপচাপ, যান। সময় মুখে মুখে কথা। নিন, হা করুন। আমার নিয়ে এত চিন্তা কেন করছেন কাব্যু বাবু? আমি তো দশমীর দিনই চলে যাবো এই বাড়ি থেকে। হ্যাঁ, যাবেন। যাতে যাওয়ার সময় আপনার জ্বর না আসে তার ব্যবস্থাই করছি। নিন, হা করুন। আমি তো আপনাকে বলছিলাম। আর কি করছেন? কি এটা কি হলো? ওই ঘটক দিদির সাথে এক ঘরের দরজা বন্ধ করে কেন? এটা কিসের আওয়াজ হলো? কিসের আওয়াজ হলো? এই কাব্য, কিসের আওয়াজ? কাব্য আর ঘটক দিদি ওইসব কিছু করে। কাব্য, কাব্য, দরজা খোলো! কাব্য, দরজা খোলো! কাব্য, দরজা খোলো! মানে এটা কি আওয়াজ হলো? দরজা খোলো কাব্য, দরজা খোলো! ওফ, দরজা খোলো! এই তোমরা কি করছিলে? কি করছিলে কাব্য? হঠাৎ মুখে থার্মোমিটার। আমি ভাবলাম। আপনি কি ভাবলেন? আরে এইসব কাজগুলো তো আমাকে বলবে, আমি তো তোমার বউ, আমারও তো কিছু দায়িত্ব কর্তব্য এগুলো আছে না? ইয়েস, রাইট। আপনার তো দায়িত্ব কর্তব্য আছে। তাহলে কাজ করুন তো, গিয়ে দেখুন তো ওর কত টেম্পারেচার এলো।
দেখতে পারেন না তো? দেখেই বুঝেছি। ছাড়ুন। 99 পয়েন্ট সামথিং, মানে জ্বর নেই। ঠিক আছে, বলছি এদিকে আসুন, থার্মোমিটার রেখে দিন। এই সময় শরীরটা ভীষণ উইক হয়ে যায়, তাই না? ভাইরাল তো, খাওয়া দাওয়াটা ঠিক করাটা উচিত। এই শুনুন, বলছি গরম গরম দুধ নিয়ে আসুন তো, উনি খাবেন। দুধ? হ্যাঁ। আমি? বাড়ির বউ, কর্তব্য, দায়িত্ব। হ্যাঁ, নিয়ে আসছি। কাবু বাবু, আপনি কেন এসব করছেন? দেখুন, বেশি কথা বলবেন না। আপনি যে কাজটা করেছেন যথেষ্ট অন্যায় করেছেন। আমি সকলের সঙ্গে চুপচাপ ছিলাম, আমার কিন্তু মাথাটা প্রচন্ড গরম হয়ে আছে। কালকে পুকুরে নামার কি দরকার ছিল? হ্যাঁ, পদ্ম আপনাকে তুলতে হতো, বাড়িতে কেউ ছিল না। আর ঠিক আছে, নামতে যখন হয়েছে, যখন বাড়িতে চলে এসেছেন, তখন ভেজা কাপড়টা চেঞ্জ করে নি না, বসে আছে আমাকে দেখা। টেনশন না দিলে ওনার ভালো লাগে না। আমাকে তো বউ হিসেবেও মানেন না, তবুও আমাকে নিয়ে আপনার এত চিন্তা। আপনি তো চান আমি বাড়ি থেকে চলে যাই। কেন করেন কাবু বাবু এরকম? আমি তো কিছুই বুঝে উঠতে পারি না।